আজকে তোমাদের সাথে শেয়ার করব যে পিরিয়ডের সময় যে আমাদের কিছু মানসিক ও শারীরিক যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তাই নিয়ে আমি আজকে তোমাদের কিছু টিপস শেয়ার করব। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে। দেখো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে শনিবারে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে ভিডিওটা সকালে বাসি কাজ সেরে নিয়ে সকালবেলা জলের জার ধোয়া থেকে স্টার্ট করেছি। তো আজকে আমি সারাদিনে দৈনন্দিন কাজের সঙ্গে সারাদিনে যে কাজকর্ম সেটা করবো আর তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো কিংবা ফলো করো, মেয়েরা ঘরের বউরা মা এই টিপসটা সবারই কাজে আসবে। ছেলেরাও দেখতে পারে এই ভিডিওটা, ছেলেদেরও দেখলে কোনো প্রবলেম নেই, কারণ অনেক সময় পিরিয়ড নিয়ে ছেলেদের মনে অনেক রকম সমস্যা থাকে, তাই না? তো সেই সমস্যাটার সমাধান তারা নিজেরা করে নিতে পারবে। তার বাড়িতেও ধরো যারা কারো বাড়িতে মা আছে, মেয়ে আছে, বোন আছে, তাদেরও এই সমস্যাগুলো যদি কেউ হয়ে থাকে তারা সেই প্রবলেম থেকে কিন্তু রিলিফ পেতে পারবে। তার জন্য তোমাদের সাথে আমি আজকে টিপসগুলো শেয়ার করব। তো সারাদিনের কাজকর্ম আমি করব, সারাদিনের দৈনন্দিন কাজকর্মর সাথে এই ভিডিওটা তোমাদের সাথে যে কথাগুলো সেগুলো কিন্তু শেয়ার করব। তো টিপস নাম্বার 1 কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে এই যে পিরিয়ডস যে নামক যে প্রত্যেক মাসে মেয়েদের সাথে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে একটা যে শারীরিক যে একটা সমস্যা, অনেকে এটাকে রোগ বলে থাকে, অনেকে এটাকে নানা রকম মানুষের নানা রকম সমস্যা থাকে, কেউ এটাকে রোগ বলে থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে পিরিয়ডটা কি অ্যাকচুয়ালি কোনো রোগ নাকি কোনো একটা সমস্যা, যেটা প্রত্যেকটা অনেক অনেক মেয়েদের দেখবে যারা সদ্য বাচ্চারা পিরিয়ডস হয় তাদের মনে হয় যে পিরিয়ডসটা কি কোনো রোগ, এটা শুধুমাত্র মেয়েদেরই হয় কেন? তো এই যে এই প্রবলেমটা কি? প্রথমে হচ্ছে পিরিয়ডস কোনো রোগ নয়, কোনো ছোঁয়াচে রোগ নয়। পিরিয়ডস হচ্ছে একটা ন্যাচারাল নর্মাল হরমোনাল প্রক্রিয়া, হরমোনাল প্রক্রিয়া দ্বারা প্রত্যেকটা মেয়ের সাথে এই পিরিয়ডসটা কিন্তু ঘটে থাকে। তো এই পিরিয়ডসটা নিয়ে যারা ভাবতে যে পিরিয়ডস কোনো রোগ, এটা কোনো ছোঁয়াচে রোগ, একদমই না। পিরিয়ডস কখনই কোনো ছোঁয়াচে রোগ নয়। পিরিয়ডস হচ্ছে একটা ন্যাচারাল নর্মাল হরমোনাল প্রক্রিয়া, যেটা প্রত্যেকটা মেয়ের সাথে 9 থেকে 16 বছরের মধ্যে ঘটে থাকে। 9 থেকে 16 বছর যে টাইমটা থাকে এই টাইমটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি টাইম মেয়েদের পিরিয়ড স্টার্ট হওয়ার। তো পিরিয়ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কী কী পরিবর্তন দেখা দেয়, এইটা হলো গেল আমাদের 1 নম্বর টিপস। এবার হচ্ছে পরিবর্তন দেখা দেয় এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টিপস। পিরিয়ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু পরিবর্তন দেখা দেয়, যেটা হচ্ছে আমরা একটু লম্বা হই, আমাদের হেয়ার গ্রোথ হয়, আমাদের যেমন আচার আচরণ একটু পরিবর্তন হয়। যেমন আমরা ছোটোবেলা বাড়িতে মা বাবা ভাই বোন সবার সাথে যেরকম বিহেভিয়ার করি, যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা কিন্তু পিরিয়ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন হয়। কী করে বুঝবো? দেখো ছোটোবেলা যখন আমাদের বাড়িতে মা ওরা বকতো, আমরা কিন্তু কোনো পানিশমেন্ট দিত, আমরা অন্যায় না করলেও সেই পানিশমেন্টটা কিন্তু মাথা পেতেই নিতাম। কিন্তু যদি পিরিয়ডস হয়ে যাওয়ার পর তোমার সাথে এরকম একটা কোনো কিছু হয়ে থাকে যে তুমি অন্যায় করনি, তাও তোমাকে সেই অন্যায়ের জন্য পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তুমি কি সেটা মাথা পেতে নেবে? একদমই নেবে না। তো এটা হচ্ছে আমাদের পরিবর্তন, যেটা পিরিয়ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে। তখন যখন বাচ্চারা কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে শুরু করে, তখন আমরা বলি যে হ্যাঁ তোরা তো এতদিন মুখে মুখে কোনো কথা বলতিস না, এত বড় বড় কথা বলতিস না, তোরা এখন এত বড় বড় কথা শিখে গেছিস, মা বাবার বড়দের মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস। তো এইগুলো হচ্ছে কিন্তু পরিবর্তন। এই পরিবর্তনগুলো পিরিয়ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে। এটাও একটা নর্মাল ব্যাপার, যেটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে পিরিয়ডস নাম্বার 3। পিরিয়ডস হলে আমাদের কত বছর থেকে কত বছরের মধ্যে স্টার্ট হয়, আর এই পিরিয়ডটা স্টার্ট হলে আমাদের শরীর থেকে যে ব্লাডটা বেরোচ্ছে, ব্লাডটা কতটা, এটাও আমাদেরকে জানতে হবে। এই ব্লাডটা বেরোলে আমাদের কী কী প্রবলেম হতে পারে, এই ব্লাডটা আমাদের যে শরীর থেকে ঘাটতি হচ্ছে, ব্লাডটার ঘাটতিটা আমরা কীভাবে মেটাবো, এটা হচ্ছে 3 নম্বর টিপস। পিরিয়ড হলে যে আমাদের শরীর থেকে যে ব্লাডটা আনুমানিক বয়ে বেরিয়ে যায়, এই ব্লাডটা হচ্ছে 80 মিলিলিটার, এটা 4 চামচ ব্লাড আমাদের শরীর থেকে বয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ব্লাডটা আমাদের শরীর থেকে বয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমরা কেউ কেউ অসুস্থ হয়ে পড়ি, কেউ কেউ দুর্বল হয়ে যায়, কারো দেখবে কিছু খেতে ইচ্ছা করে না, গা বমি বমি ভাব আসে, শরীরের মধ্যে একটা আনচান আনচান অদ্ভুত অদ্ভুত অস্বস্তি ভাব হয়, যে কিছু ভালো লাগে না, কিছু খেতে ইচ্ছা করে না। এই যে একটা প্রবলেম, এটা থেকে আমরা কিভাবে রিলিফ পাবো, তাই না? এটা থেকেও আমরা কিন্তু রিলিফ পেতে পারি, সেটাও একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো বাইরের কোনো ডক্টর দেখানোর কোনো প্রয়োজন নেই। তো হচ্ছে আমাদের যখন পিরিয়ড হচ্ছে
80 মিলিলিটার ব্লাডটা যখন বেরোচ্ছে তখন এই ব্লাডটাই কিন্তু আবার আমাদের শরীর সঙ্গে সঙ্গে তৈরি করে নেয়। কিসের মাধ্যমে? সঠিক খাবারের মাধ্যমে। তাহলে পিরিয়ড চলাকালীন যদি আমরা সঠিক পরিমাণ খাবার যেমন ভিটামিন, আয়রন, প্রোটিনযুক্ত খাবার না খাই তাহলে কিন্তু পিরিয়ড চলাকালীন আমাদের নানা রকম প্রবলেম দেখা দেয়। এই প্রবলেমটা আমরা নিজেরাই মুক্তি পেতে পারি যদি আমরা ঠিকঠাকভাবে খাবার দাবার খেয়ে থাকি, সঠিক নিয়ম অনুযায়ী চলে থাকি। তো পিরিয়ড চলাকালীন আমাদের বাইরের স্পাইসি খাবার একদমই খাওয়া উচিত নয়। বাইরের তেল জাতীয় খাবার, ফুচকা, চাউমিন, এগরোল, মোমো এইসব খাবার দাবার আমাদের একদমই খাওয়া উচিত নয়। সবসময় যেন বাড়িতে যে খাবারটা তৈরি হয় মা হালকা তেল মশলায় তৈরি করে এই খাবারটাই আমাদের কিন্তু সবসময় খাওয়া উচিত। কারণ বাইরের খাবার একদমই ভালো না, সেই খাবারগুলো কিন্তু কখনোই টাটকা হয় না, বাসি হয়। অনেক দিন খাবারগুলোকে রেখে রেখে কিন্তু দোকানে বিক্রি করে। আর বাড়িতে তো তা না, বাড়িতে আমাদের সবসময়ের জন্য টাটকা খাবার দেওয়া হয়। আর পার ডে 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। যদি আমরা পার ডে 3 থেকে 4 লিটার জল খেয়ে থাকি তাহলে কিন্তু পিরিয়ডের সময় আমাদের নানা রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো আমার সম্মুখীন হতে হবে না। সেটা কি সেটাও বলে দেবো। আর সবসময় যেন বাড়ির হালকা তেল মশলায় খাবার খাবে, বেশি ঝাল খাবে না। আর পারলে যখন যেই সিজন হবে সেই সিজনে ফল ওঠে সেই ফল পার ডে একটা করে খাওয়ার চেষ্টা করবে। যদি একটা করে ফল খেতে না পারো তাহলে 1 দিন বা 2 দিন অন্তর অন্তর একটা করে ফল খাওয়ার চেষ্টা করবে। আর পিরিয়ড চলাকালীন কাঁঠালি কলা খাওয়াটা খুবই দরকার, কারণ কাঁঠালি কলা কিন্তু অনেকটা ঘাটতি মেশায়। তারপর সবুজ জাতীয় শাকসবজি খাওয়া উচিত, মসুর ডালের জল এইসব খাওয়া উচিত। তারপরে মিষ্টি ভেজানো জল, বাতাসে ভেজানো জল, টক দই, বাতাবি লেবুর রস, আখের রস এইসব খাবারগুলো কিন্তু তখন আমাদের জন্য সুইটেবল। মানে এইসব খাবারগুলো খেলে আমরা অনেকটা রিলিফ পাবো, কোনো ক্ষতি আমাদের কিন্তু হবে না। আর এইসব খাবারগুলো সবসময়ের জন্য আমাদের জন্য প্রয়োজন। আমরা যদি সঠিক পরিমাণে খাবার দাবার ঠিকঠাকভাবে খাই না তাহলে কিন্তু আমাদের শরীরে ঘাটতি আয়রন, প্রোটিন, ভিটামিনের ব্যালেন্সটা সমপরিমাণ থেকে যায়, কোনো প্রবলেম হয় না। এবার হচ্ছে টিপস নাম্বার আমার 4। হচ্ছে টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হচ্ছে পিরিয়ডসের সময় যে আমাদের শারীরিক যে প্রবলেমগুলো দেখা দেয়, যেমন আমাদের তলপেটে খিঁচ ধরে ব্যথা, কোমরে যন্ত্রণা, হাত পা ব্যথা হয় না, এই প্রবলেমগুলো যে হয় তখন মনে হয় না যে এই পিরিয়ডটা কেনই শুধু মেয়েদের হচ্ছে, কেনই বা আমাদের ভগবান এই পিরিয়ডটা দেয়। আর তখন মনে হয় যে এই ব্যথার যেন কোনো শেষ নেই, এই ব্যথা এত কষ্টদায়ক, কবে যে এই পিরিয়ড ডেটটা মানে কমবে, বন্ধ হয়ে যাবে, এইসব নিয়ে কিন্তু আমরা নানা রকম সমস্যায় পড়ি। আর সবসময় খালি এটাই ভাবি কখন পিরিয়ডটা শেষ হবে, এই একটা চিন্তা নিয়েই কিন্তু সারাক্ষণ আমরা থাকি। তখন আমাদের কিছু করতে ইচ্ছে করে না। তো এটাতে আমরা কিভাবে রিলিফ পাবো? ফার্স্ট টাইম হচ্ছে আমাদের পার ডে একটা করে ব্যায়াম করতে হবে, যে কোনো একটা এক্সারসাইজ। যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলছি, স্কুল থেকে যে ব্যায়াম দেখানো হয় আমাদের, সেখান থেকে পারলে পার ডে করে একটা এক্সারসাইজ আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে করে নেব। কারণ পার ডে যদি আমরা এক্সারসাইজটা করি ঠিকঠাক টাইমে, হাতে 20 থেকে 10 মিনিট সময় নিয়ে এক্সারসাইজ করলে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে। আর ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু পিরিয়ডের সময় আমাদের কোনো প্রবলেম হয় না। আর এর জন্য বলা হচ্ছে যদি আমরা এক্সারসাইজ করি 10 মিনিট করে, কারণ আমরা অনেক সময় নষ্ট করি টিভি দেখে, মোবাইল দেখে, ফোন ঘেঁটে, তাই না? তো এই টাইমটা যদি আমরা এখানে ফোকাস করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। তার জন্য বলা হচ্ছে যদি আমরা সঠিকভাবে ব্যায়াম করি আর যে জলটার কথা বললাম পার ডে 3 থেকে 4 লিটার জল খাই, পিরিয়ডের সময় আমাদের বাইরের কোনো ওষুধ খাওয়া চলবে না। কারণ বাইরের ওষুধের সাইড এফেক্ট হয়, ওষুধ খেলে আমরা নানা রকম রোগের শিকার হতে পারি। ওষুধ কখনোই আমাদের জন্য কিন্তু সুইটেবল না। সবসময়ের জন্য আমরা চেষ্টা করব ঘরোয়া পদ্ধতি এই ব্যথা নিরাময় করা। আর কিভাবে? হালকা উষ্ণ গরম জল করে কাচের বোতলে নিয়ে তলপেটে কোমরে সেক করবে, কখনোই কিন্তু ওষুধ খাবে না। আর যদি একটু হালকা পারো উষ্ণ গরম জল খেয়ে নিতে পারো, আবার উষ্ণ গরম জলে স্নানও করতে পারো, কখনোই কিন্তু ওষুধের রাস্তা তোমরা বেছে নেবে না। ওষুধ যে খাচ্ছ এখন থেকে সেই ওষুধ খাওয়াটা বন্ধ করো, কারণ ওষুধ খেলে তুমি কিন্তু নানা রকম রোগের শিকার হতে পারবে। আর ওষুধ খেলে তুমি একটা সময় কিন্তু মৃত্যুর সম্মুখীন হবে। তখন তোমরা বলবে যে কি করলাম, কেন করলাম। তো এখন থেকে যারা জেনে গেছো, এই আমার ভিডিওটা দেখেছো, টিপসগুলো ফলো করো, তাহলে কিন্তু পিরিয়ডের সময় তোমাদের কিন্তু কোনো প্রবলেম দেখা দেবে না। আমি বলছি কথাটা মেনে চলো, তোমরা 100 বার ফল হাতে নাতে পাবে। হচ্ছে টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5টা কি? টিপস নাম্বার 5 হচ্ছে আমরা পিরিয়ডের সময় কি ইউজ করব, কিভাবে ইউজ করব, কি ইউজ করলে আমরা সুইটেবল থাকবো, আমরা নানা রকম রোগের হাত থেকে মুক্তি পাবো। তো ফার্স্ট টাইম হচ্ছে পিরিয়ড হলে আমাদের সবসময়ের জন্য ন্যাপকিন ইউজ করা উচিত, কখনোই কিন্তু কাপড় ইউজ করা উচিত নয়। কারণ এখনও কিছু কিছু পরিবারে আছে যারা বাচ্চাদের হাতে কাপড় তুলে দিচ্ছে অথচ নিজেও কিন্তু কাপড় ইউজ করছে। তো এই যে কাপড়টা যে সে ইউজ করছে সে কিন্তু জানে না এই কাপড়টা যে অজান্তে তারা ইউজ করছে এর মধ্যে কত, মানে কাপড়টা ডাক্তাররা বারবার
আবার বলে কাপড় কিন্তু কখনো হাইজিন মেনটেন করতে পারে না। একটা ন্যাপকিন যতটা হাইজিন মেনটেন করতে পারে একটা কাপড় ততটা পারে না, কারণ তার অতটা ক্ষমতা নেই। একটা কাপড় ইউজ করলে কাপড়টা কিন্তু দেখবে সঙ্গে সঙ্গে ভিজে যাচ্ছে। তো ওই ভেজা ভাবটা যখন ঘন্টার পর ঘন্টা তোমার স্কিনের সঙ্গে টাচ হবে, বারবার তোমার বিরক্ত হবে, অস্বস্তি বোধ হবে। তো তখন তুমি নানা রকম সমস্যার মধ্যে পড়বে। কিন্তু একটা ন্যাপকিন তুমি ইউজ করলে তোমার কোনো কিন্তু ভেজা ভাব অনুভূতি হবে না, তুমি সবসময় শুকনো ভাব অনুভূতি করবে। আর তুমি ন্যাপকিন আছে, ন্যাপকিনের মধ্যে কিন্তু অনেক রকম ন্যাপকিন আছে। এমন ন্যাপকিন ইউজ করতে হবে যে ন্যাপকিনটা তোমাকে সবসময় শুকনো অনুভূতি দেবে, কোনো ভিজে ভাব থাকবে না, যার কারণে তোমার কোনো অসুবিধা হবে না। কারণ এই ভিজে ভাব থেকে কিন্তু আমাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মাথায় গিয়ে দেখবে আমাদের টয়লেটের চারপাশে খুব ইচিং হয়, খুব চুলকোয়, লাল লাল র্যাশ বেরোয়। এই যে র্যাশটা বেরোচ্ছে, এই র্যাশটা বেরোনো কিন্তু আমাদের জন্য একদমই খারাপ, কারণ এই র্যাশটা বেরোনো মানে ইনফেকশন হওয়া, আর ইনফেকশনটা কিন্তু আমাদের এই ভিজে ভাব থেকেই হয়। তো সবসময় যেন চেষ্টা করবে যে ন্যাপকিনটা ইউজ করলে তুমি সবসময় সুইটেবল থাকবে, সবসময় শুকনো অনুভূতি পাবে, সেই ন্যাপকিনটা ইউজ করবে। কারণ আমরা যে কাপড়টা ইউজ করছি, কাপড়টা আমাদের নানা রকম জীবাণু থাকছে, যেটা আমরা বুঝতে পারছি না। কারণ যে কাপড়টা ইউজ করছি সেটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি না, ওটা কিন্তু আমরা রেখে দিচ্ছি পরে আবার ইউজ করার জন্য। তো একটা ন্যাপকিন নিশ্চয়ই আমরা তাই করি না, একটা ন্যাপকিন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ইউজ করি, তারপর আমরা ফেলে দিই। ন্যাপকিন ইউজ করার নিয়মই হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, তার বেশি কখনোই ন্যাপকিন কেউ ইউজ করবে না, তখন আবার ওই ন্যাপকিনটা কিন্তু কাপড়ের সমান হয়ে যাবে। তো তার জন্য বলা হচ্ছে, কারণ আমরা যে জামা কাপড় রোদে শুকোতে দিই শুধু শুকাবার জন্য দিই না, তাতে যদি কোনো জীবাণু থাকে সেটা সূর্যের রশ্মিতে নষ্ট হয়ে যাবে, তার জন্যই কিন্তু দিই। আর ওই কাপড় কিন্তু আমরা সবার সামনে মেলতে পারি না, রোদে মেলতে পারি না, অন্ধকার জায়গায় মেলতে হয়। তো সেই কাপড়টা থেকে জীবাণুগুলো কিন্তু আবার ইউজ করলে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তার জন্য বলা হচ্ছে কেউ কিন্তু কাপড় ইউজ করো না, কাপড় ইউজ করলে তুমি নানা রকম রোগের শিকার হতে পারবে। এটা তোমরা নিজেরাই ট্রাই করে দেখবে, আমি বলছি বলে না, 100% হবে। কারণ কাপড়ে যে জীবাণুগুলো থাকছে ওগুলো কিন্তু মরছে না সূর্যের রশ্মিতে, তো এই কাপড়ের জীবাণুটাই তো আবার আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, নানা রকম রোগের সৃষ্টি করছে। এর জন্য বলা হচ্ছে কাপড় কিন্তু কখনো কেউ ইউজ করো না, সবসময় ন্যাপকিন ইউজ করো। ন্যাপকিন ইউজ করার আগে হাত ধোবে, ন্যাপকিন ইউজ করা হয়ে গেলে হাত ধোবে। ন্যাপকিন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ইউজ করবে। আর সবসময়ের জন্য তোমরা সবসময় ব্যাগে যেখানেই যাও না কেন, পড়তে, ঘুরতে, বেড়াতে, যেখানেই যাও না কেন, স্কুলে, সবসময় ব্যাগে একটা করে ন্যাপকিন ক্যারি করবে। কারণ পিরিয়ডের কিন্তু কোনো ডেট টাইম ঠিক থাকে না, পিরিয়ড কিন্তু যখন তখন হতে পারে, টাইমের কোনো ঠিক নেই, আগেও হতে পারে পরেও হতে পারে ডেটের। তার জন্য যদি আমার কাছে একটা ন্যাপকিন থাকে, আমি ওই ন্যাপকিনটা কিন্তু নিয়ে সেফ থাকবো, কারণ যখন আমার পিরিয়ড হবে আমি ওই ন্যাপকিনটা নিয়ে ইউজ করতে পারবো। যদি আমি ন্যাপকিনটা ঠিকঠাকভাবে না রাখি আমার সাথে, তাহলে কিন্তু আমি সমস্যায় পড়তে পারি। তার জন্য বলা হচ্ছে ন্যাপকিন সবসময় সঙ্গে ক্যারি করবে। আর ন্যাপকিনটা এমনই ক্যারি করবে, ন্যাপকিনটা যেন তোমার র্যাপারে মোড়া হয়। যদি র্যাপারে মোড়া না থাকে, বাড়িতে খবরের কাগজ কিংবা প্লাস্টিক থাকলে তার মধ্যে র্যাপ করে ওই ন্যাপকিনটা তোমরা সবসময় ব্যাগে ক্যারি করবে, দেখবে নিজেরা সেফ থাকবে। আমি যে টিপসগুলো তোমাদের দিলাম, আর ন্যাপকিন যেখানে সেখানে ফেলবে না, একটা নির্দিষ্ট জায়গা করবে সেখানে ফেলবে, কখনো টয়লেটে ফ্লাশ করবে না, ডাস্টবিনে রাখবে। আর পুকুরে, রাস্তাঘাটে যেখানে সেখানে ন্যাপকিন ছুঁড়ে ফেলবে না, সবসময় যেন নির্দিষ্ট জায়গায় ন্যাপকিন রাখার চেষ্টা করবে। আর সবসময় সাবান জল দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে, আগে ন্যাপকিন ইউজ করার আগে হাত ধোবে, ন্যাপকিন ইউজ করার পরে হাত ধোবে। তো আমি যে টিপসগুলো দিলাম বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসগুলো কাজে দেবে। যারা আমার এই টিপসগুলো ফলো করবে তাদের কিন্তু পিরিয়ড চলাকালীন কোনো সমস্যা তাদের দেখা দেবে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারো যদি কোনো প্রবলেম থাকে পিরিয়ডে, এই টিপসগুলো মেনে চলো, তোমরা অনেকটা রিলিফ পাবে, কোনো প্রবলেম হবে না। আর এই আমার টিপসগুলো থেকে কে কী উপকার পেলে আমাকে বন্ধুরা অবশ্যই জানাবে, আর কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা, টাটা।